আপনাদের বিরুদ্ধে বিরোধী দল মানে সরকারি দলের বিরুদ্ধে বিরোধী দল অভিযোগ করছে আস্থা ভঙ্গের, বিশ্বাস ভঙ্গের, ওয়াদা ভঙ্গের, এবং সংসদ থেকে ওয়াকআউট করে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল নিয়ে আলোচনার এক পর্যায়ে সংসদ থেকে ওয়াকআউট করে সাংবাদিকদের সামনে সংবাদ সম্মেলন করে এই গুরুতর অভিযোগগুলো করেছে। আপনাদের কি বক্তব্য? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন, এবং আমার সহ-আলোচককে শুভেচ্ছা। দেখেন, বিএনপি কখনো তার কথার খেলাপ করে না। বিএনপি যেভাবে কথা বলেছিল, আপনি আপনি নিশ্চয়ই আপনি সাক্ষী, আপনি নিজে টকশো করেন, আপনি করেছেন। বিএনপির যখন সংস্কার কমিটি হয়, বিএনপি কিন্তু প্রত্যেকটা কমিটির মিটিং এ অ্যাটেন্ড করেছে, যেখানে যেখানে নোট অফ ডিসেন্ট দেওয়ার দিয়েছে, যেখানে যেখানে বলা দরকার যে এটা করলে পরবর্তীতে সংবিধানে সমস্যা হবে, এটা করলে পরবর্তীতে আমরা কাজ করতে পারবো না, এবং সবশেষে যেহেতু সংসদই মূল আলোচনার কেন্দ্রবিন্দু, সংসদ থেকেই বিল আকারে পাশ করা হয়, সেহেতু সংসদে আলোচনা করলে কিন্তু 2/3 মেজরিটির ভোটে এটা কিন্তু বানচাল হয়ে যেতে পারে। সবগুলো কিছু, আপনি যেমন গণভোটের কথা বলেছেন, বিএনপি প্রথমেই শুরুতেই গণভোট নিয়ে কথা বলেছিল। আমরা বলেছি বিভিন্ন জায়গায়, আমরাও তখন তো সংসদ ছিল না, আমরা বিভিন্ন টকশো গুলোতেও আপনাদের মাধ্যমে বলেছি যে এই গণভোট সংবিধানে নাই। এই গণভোট করার আগে আরেকটা গণভোট করতে হয়, যে এই গণভোটটা জনগণ করবে কি করবে না। তখন কিন্তু সংস্কার কমিটি নিজেদেরকে এত বেশি মূল্যবান মনে করেছিলেন, এত বেশি যে ওনারা যা বলেন এটাই মনে হয় আইন। ওনারা যে ইন্টারিম সরকার, এটা একটু মাঝখানে প্রশ্ন, এগুলো আপনারা বলেছেন, কিন্তু সবশেষ যখন তারেক রহমান বলে দিলেন একবার যে গণভোটে হ্যাঁ ভোট দিন, তারপরে কি আর ওই কথাগুলোর কোনো ভ্যালিডিটি থাকে যে আপনারা এগুলো বলেছিলেন? নো নো, অবশ্যই থাকে। আপনি একটা জিনিস বলেন, যে জিনিসটার ভিত্তিই নাই, যে জিনিসটা ভিত্তিহীন, আপনার আমি যদি বলি যে আপনার জুলাই সনদে যে সিগনেচারটা নিয়েছিল বিএনপি, যে যে জুলাই সনদে সিগনেচার করেছিল, আপনি জানেন সেটা উইথ দ্য নোট অফ ডিসেন্ট, আর যেটা প্রকাশ করেছিল ইন্টারিম সরকার প্রধান, সেটা উইদাউট নোট অফ ডিসেন্ট। তো এই যে উইদাউট নোট অফ ডিসেন্ট বিএনপির সাথে সাথে বলেছিল। তারপরে যখন ওই সরকারের ছত্র ছায় যখন আজকের বিরোধী দল বিভিন্ন ভাবে বলা শুরু করলো, প্রপাগান্ডা করা শুরু করলো, বিএনপি না ভোটের পক্ষে আছে, বিএনপি না ভোট চায়, এবং দেশে একটা অরাজকতা আবার পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছিল তারা, নির্বাচনটা যাতে ভেস্তে যায় না, যাতে না হতে পারে। সেই জন্য তখন বিএনপির প্রথমে আপনার নির্বাচন যে চিফ কোঅর্ডিনেটর নজরুল ইসলাম খান সাহেব, উনি প্রথমে বলেছিলেন হ্যাঁ হ্যাঁ ভোট দিতেই পারে, দলে কোনো সমস্যা নেই। তখন তারা আবারও বলছিলেন যে না, উনি বলার কে। তারপরে মহাসচিব বললেন, সেখানেও বললেন উনি বলার কে। তখন আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রী উনি বলছেন হ্যাঁ ভোট দিলে দিবেন। ভোটটাই যেখানে অকেজো, আপনি ভোট দিলেই কি না দিলেই কি, আপনাকে তো বলাই হয়েছিল যে এই ভোটটা, এই গণভোটটা জনগণের, এই ভোটটা লিগ্যাল হবে না। যে না, জিনিসটা মাননীয় প্রধানমন্ত্রী না ভোট দিলে দিবেন এটা তো কোথায় বললো, মানে আমি হয়তো মিস করে গেলাম কিনা, আমি তো বরঞ্চ শুনলাম মাননীয় প্রধানমন্ত্রী বললেন। আমি আচ্ছা, আমি হ্যাঁ ভোটের কথাই বলেছি, না ভোটের কথা বলিনি। উনি আচ্ছা, বলছে হ্যাঁ দিবেন, আপনারা হ্যাঁ ভোট দিবেন। তো ভোটটাই যেখানে অকেজো, আপনাকে আমি একটা কথা বলি, আমি যেখানে আপনার ডিসকোয়ালিফাই, সেখানে আপনি যত রকম কোয়ালিফাই আমাকে রিপোর্ট পেশ করেন না কেন, আমি তো অঙ্কুরেই ডিসকোয়ালিফাই, সেখানে আমি কোয়ালিফাই কিভাবে করি? এই জিনিসটা আমাদেরকে বুঝগম্য হতে হবে। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে 4টা প্রশ্ন সমন্বিত। আপনি নিজেই বলেন 4টা প্রশ্ন সমন্বিত একটা আনসার কিভাবে সম্ভব, এবং একটার সাথে আরেকটা প্রশ্ন সাংঘর্ষিক, এবং জি। যে নীলোফার চৌধুরী মণি, আপনি খুবই যৌক্তিক আলোচনা করছেন, কিন্তু এই আলোচনাটাই বিতর্কটা আমরা অনেক করে ফেলেছি, মানে একটু পুরনো আলোচনা, এটা নিয়ে আমরা অনেক, এবং মানুষ আসলে বুঝতে পারছে কিনা আমিও এই প্রশ্নটা বহুবার করেছি যে এটির আসলে যৌক্তিকতা কি। কিন্তু আমার প্রশ্নটা ওইখানেই যে মাননীয় প্রধানমন্ত্রী যখন একবার বলে ফেললেন, এত বিতর্ক, এত সমালোচনা বা অযৌক্তিক বিষয়বস্তু থাকা সত্ত্বেও, যে আপনারা আবেদন করলেন মানুষের কাছে গণভোটে হ্যাঁ ভোট দিন, মানে তখন যদি আপনারা সেখান থেকে সরে আসেন, গণভোটাদেশ বাতিল করেন, তখন তার ক্রেডিবিলিটি বা তার কথার গ্রহণযোগ্যতা, আস্থাহীনতা তৈরি আপনার হয়। শোনেন, আপনার নির্বাচনী বক্তব্য এক জিনিস, সংসদের বিল পাস এক জিনিস। আমরা তাহলে নির্বাচনী বক্তব্যকে কম বিশ্বাস করব? আমি ওটা বলছি না, আমি আমার কথাটা শোনেন। জি। নির্বাচনের বক্তব্যে আপনি আপনার ওই এনভায়রনমেন্টটাকে আপনি ধরতে পারেন, কিন্তু আপনার এনভায়রনমেন্ট কি আপনার আইনের মধ্যে যদি বিদ্ধ থাকে, তাহলে কি সেটা সম্ভব? সেটা যদি আইনে যদি আপনার ধরা বাঁধা থাকে, সেটা কি সম্ভব? তো একজন মানুষের চেয়ে কিন্তু আপনার একটা আইনের বেশি কার্যকারিতা।
আইন মানুষের সমন্বয়ে হয়, কিন্তু সমস্ত মানুষের, ম্যাক্সিমাম মানুষের সমন্বয় আইনটা হয়, 2/3 মেজরিটি সমন্বয়ে আইনটা হয়। ওই হাভোট দেওয়ার সঙ্গে এই আপনার গণরায় পাশ হওয়ার মধ্যে কোনো যুক্তিকতা নাই। যে ভোটটা একটা এক্সট্রা কাগজ বই কিছুই ছিল না সেই দিন। আমি আবারও বলছি এই কথাটা, কারণ একটা ওই সময়ে নির্বাচনটা ভীষণ দরকার। নির্বাচনটাকে সাকসেসফুল করার জন্য, নির্বাচনে জনগণকে ভয়ভীতির ঊর্ধ্বে উঠে নির্বাচনে এসে ভোট দেওয়ার জন্য আপনার মনে করেন যদি এক্সট্রা কোনো কাগজে কেউ যদি কিছু কোনো আপনার সিল দেয়, আপনার সেটা আপনি মনে করেন আপনার একজন মেয়র হবে, আপনার 2টা মেয়রের কাগজ দিতে পারে। তো একটা মেয়রের কাগজ তো এমনিই আগেই আপনার কে লিগ্যাল, দল থেকে কাকে মনোনয়ন দেওয়া হয়েছে কি হয় না, ওটা তো এমনি আগে আপনার বাচ্চা যাবে। সো এইখানে আইনটাকে আপনাকে ধরতে হবে। আইনের ঊর্ধ্বে মাননীয় প্রধানমন্ত্রী না, আইনের ঊর্ধ্বে আপনি না, আইনের ঊর্ধ্বে আমি না, আমরা কেউই আইনের ঊর্ধ্বে না। আইনটাকে যদি এখানে কোনো চেঞ্জ আনতে হয় তাহলে আইনটাকে 2/3 মেজরিটি দিয়ে আইনটাকে চেঞ্জ করতে হবে, সংশোধনী আনতে হবে। 2/3 মেজরিটি মানে আবারও কি একটা স্বৈরাচার হবার প্রক্রিয়া থাকবে না তো? মানে যেহেতু বিএনপি রয়ে গেছে, তারা যা বলবে তাই বাস্তবায়ন করতে পারে সংসদে, যেমন যে আসলে আওয়ামী লীগ পারতো। বিএনপি যা বলবে তা বাস্তবায়ন করতে পারবে, কিন্তু বিএনপি তো তা করবে না বলেই কিন্তু এত কথার সূত্রপাত হচ্ছে। নইলে আপনার মনে করেন যে বিএনপির তো লাভ আছে, জুলাই সনদ সম্পূর্ণরূপে হইলে বিএনপি এখন ক্ষমতায় আছে, বিএনপির লাভ থাকবে না। কিন্তু জুলাই সনদটা পুরাপুরি, আর রাষ্ট্রীয় সংবিধান আলাদা জিনিস। রাষ্ট্রীয় সংবিধানকে কাটাছেঁড়া করে এমন কিছু করা যাবে না, সেটার সাথে সংযোজিত হতে পারে, যেটা হচ্ছে এখন 133টা আপনার অধ্যাদেশ কাজে লাগাচ্ছে যেখানে যেখানে, সেটা হচ্ছে। কিন্তু জুলাই সনদের যে গণরায়টা কোনো সংবিধানের মধ্যে এটা আপনার যায় না, এটা সংবিধানের একদম সাংঘর্ষিক সংবিধান থেকে। সো সেইখানে কিছু করতে গেলে চোখ বন্ধ করে আগে সিল মারতে হবে, 2/3 মেজরিটি আনতে হবে। 2/3 মেজরিটি বিএনপি আনবে কিনা, সংবিধান বিএনপি সারা জীবন ক্ষমতায় থাকবে না, সংবিধান একদিন বিএনপিরও খুব কাজে লাগবে, যেটা বিগত দিনে কাজে লেগেছিল সেই সময় স্বৈরাচার কিন্তু সেটা আমলে নেয় না, যা খুশি তাই করেছে। সো এখনো যদি আগামী দিনে এরকম হয়, যা খুশি তা তো বিএনপি করতে পারবে না, করা যাবে না, করা গেলে তো সেই আমরাও তো ফ্যাসিস্টের মতোই হয়ে যাই। জি, সেখানে অনেকগুলো প্রশ্ন আছে আসলে, আপনারাও ফ্যাসিস্টের মতো হয়ে যান কিনা সেটা নিয়ে আমরা একটু আসি, মানে অধ্যাদেশগুলো যেভাবে পাশ হচ্ছে বা হচ্ছে না সেগুলো নিয়ে একটু কথা বলবো। কিন্তু একটু নির্বাচন প্রসঙ্গগুলো আপনি আনছিলেন সালাউদ্দিন আইয়ুবী, আপনার কাছ থেকে যাবার আগে আমি 1 মিনিট নীলোফার চৌধুরী মনি, আপনি যদি আমাকে একটু স্পষ্ট করে দেন, তারপরে এই প্রসঙ্গটা নিয়ে আমি সালাউদ্দিন আইয়ুবীর কাছে শুনবো। যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সংসদে যেটি বললেন, যেটির কথা আবার সংসদের বাইরে সংবাদ সম্মেলনে জামাতের আমির একরকম সমালোচনা করে বললেন যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী যেটি বলেছেন, জুলাই আন্দোলনে ছাত্র জনতার সাথে আমরা সবাই ছিলাম, ট্রফি আমরা কারো কাছে নিতে যাই নাই। ডক্টর ইউনূস লন্ডনে গিয়ে ক্যাপ্টেন তারেক রহমানকে ট্রফি দিয়ে আসছেন। এই ট্রফিটা আসলে কি? এটা স্থানীয় সরকার মন্ত্রীকে যদি আপনি ডাকতেন উনিই বোধহয় ক্লিয়ার বলতে পারতেন যে ট্রফিটা নির্বাচনের ট্রফি, নির্বাচন হবে, নির্বাচন সময় মতো হবে। আপনার নির্বাচন 12ই ফেব্রুয়ারি বা ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইকে নির্বাচন হবে। আমরা তো এইটুকুই জেনেছি যে একটা নির্বাচনের ডেট তখনও দেওয়া হয় নাই। যে ট্রফিটার কথা বলেছেন এলজিআরই প্রতিমন্ত্রী, সেটা নির্বাচনকে বেগবান করার জন্য ডক্টর ইউনূস সাহেব, ইন্টারিম সরকার প্রধান, উনি গিয়েছিলেন। যখন বিএনপি আন্দোলন করছিল স্থানীয় সরকার নিয়ে, তখন সেটাকে থামানোর জন্য, দমানোর জন্য বিএনপি কে বলেছিল যে আমরা আমাদের কথা রাখবো, আমরা শেষ পর্যন্ত কথা রাখবো, এবং তারা কথা রেখেছিলেন। তো আমি তো এটাই মনে করব, নির্বাচনটা হওয়াটাই তো একটা ট্রফি বাংলাদেশের সামনে। না, এত কিন্তু বছর তিনি বললেন যে নির্বাচন মানে নির্বাচনের তাকে ট্রফি দিয়ে, তারেক রহমানকে ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে আসছেন, মানে তাহলে ট্রফিটা আসলে কি সেটি আমি একটু সালাউদ্দিন আইয়ুবীর কাছ থেকেও। ট্রফিটাই নির্বাচন। নির্বাচন হলে আপনি নিজেও জানেন যে কে ক্ষমতায় আসতে পারে, কে আসতে পারে না, রাষ্ট্রীয় দায়িত্ব কার হাতে থাকতে পারে। বিএনপি বড় দল না ছোট দল? বিএনপি কি কাউকে ওভারটেক করে এসেছে? তা তো আসে নাই। আপনার যে দেশে আওয়ামী লীগ নাই, আরো যারা নীলোফার থাকার চৌধুরী তারা মানে নাই। আসি আপনার কাছে, আওয়ামী লীগ প্রসঙ্গে একটু আসবো, আসি আপনার কাছে সালাউদ্দিন আইয়ুবীর কাছ থেকে। ট্রফি নিয়ে যেহেতু আপনারা এত মানে সেটা নিয়েও সমালোচনা করেছেন, মাননীয় বিরোধী দলীয় নেতা বলেছেন যে ট্রফি, এই বিষয়টা নিয়ে তিনিও প্রশ্ন তুলেছেন। আপনারা আসলে ট্রফি বলতে কি বুঝতে পারছেন? ধন্যবাদ আপনাকে। আপনার এই প্রশ্নে আমি আসবো, এর আগে ছোট কিছু বিষয়ে কথা শেষ করে নিই। আমার কাছে, আমি এখন সংসদ সদস্য গাজীপুর 4 কাপাসিয়ার, আমার কাছে একটা বিচার আসলো। একজন মেয়ে আসলো, তিনি এসে বলল যে আমার সন্তান হওয়ার পর
স্বামী আমাদের বিয়ে হয়েছে এটা মেনে নিচ্ছে। তারপর স্বামীকে ডাকলাম, স্ত্রী একসাথে বসলাম। স্বামী বলতেছে যে আমরা দুইজনই স্টুডেন্ট ছিলাম, একটা সময় সম্পর্কের এক পর্যায়ে মনে হলো যে একসাথে থাকা দরকার। তখন আমরা একটা কাজী অফিসে গিয়ে দুইজনের সমঝোতার ভিত্তিতে আমরা একটা কাবিননামা করলাম। কথাই ছিল যে এটা হলো থাকার সমঝোতার কাবিন। পরবর্তীতে এক পর্যায়ে সম্পর্কের এক পর্যায়ে বাচ্চা হইলো। এখন আমি আসলে তার সাথে বৈবাহিক সম্পর্ক হয়েছে এটা স্বীকার করতে চাই না। এই বাচ্চা যদিও আমার, আমি এটা মানতে চাই। আমি আইনজীবীর সাথে কথা বললাম, কাজী সাহেবের সাথে কথা বললাম, সব তথ্য বলছে যে এটা এই ছেলেকে মেনে নিতে হবে, এটা বাংলাদেশের আইন। এই ছেলে এই স্ত্রীকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। সংস্কার কমিশনে কিন্তু সরকারের এই আপনার এই বিচারের জায়গায় আমি একটা প্রশ্ন করতে চাই, আপনার এই বিচারের জায়গায় আমি একটু, কিন্তু আমি আসলে ঠিক এই বিচারের জায়গাটা নিয়ে প্রশ্ন করতে চাই ওই বিবাহের প্রসঙ্গেই। কারণ এরকমও তো বিবাহ হচ্ছে, বিবাহ হয়েছে এরকম একটা মানে ধারণা দিয়ে যদি এই মানে তার ইভেন বাচ্চা হয়ে গেছে আপনি বলছেন, তাহলে তো ওই লোকের বিরুদ্ধে ধর্ষণের মামলা হবে, মানে তাকে হ্যাঁ, মিথ্যা বোঝ দিয়ে হয়েছে। কিন্তু মেয়েটা এটা চাচ্ছে না, মেয়েটা এটা চাচ্ছে না, ধর্ষণের মামলা চাচ্ছে না, মেয়ে চাচ্ছে তার স্বামীর স্বীকৃতি, কিন্তু স্বামী এটা চাচ্ছে না। হুম। ধরেন সংস্কার কমিশনে উপস্থিত ছিলেন বর্তমান সরকারের সম্মানিত স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি প্রস্তাব করেছেন যে কিভাবে জুলাই সনদ বাস্তবায়ন হবে। সেই প্রস্তাবের একটা অংশ ছিল হলো গণভোট। তিনি একাধিকবার সাংবাদিক সম্মেলন বলেছে যে আমরা গণভোটের পক্ষে এবং গণভোট নির্বাচনের দিন হতে হবে। এবং যখন সরকার ঘোষণা করলো যে গণভোট নির্বাচনের দিন হবে, তখন দলীয় মিটিং করে, বিশেষ করে স্থায়ী কমিটির বৈঠক করে আনুষ্ঠানিকভাবে জানানো হলো, অভিনন্দন জানানো হলো সরকারকে, বলা হলো যে একই দিনে দেওয়াতে এটা আমরা সন্তুষ্ট এবং স্বস্তি প্রকাশ করছি। সেটা হলো, নির্বাচন হলো। এখন যখন বাচ্চা হলো, এখন ওনারা আর মানতে চায়। কিন্তু এখন তো তারা খুব দুই পক্ষ মানে সব ডিউলি বসে প্রতারণার ঠিকঠাক অভিযোগটা করলো। করতে পারে, হ্যাঁ, ওই স্বীকৃতি মেয়েটা না চেয়ে যদি তারা প্রতারণার সব অভিযোগ করে, ধরনের আইনি করতেই তো অধিকার পারে। তার আছে, সব ধরনের আইনি অধিকার তার আছে। সে তার স্বামী একসাথে থেকে সেটা স্বীকার করছে, হুম। কাবিননামা আছে, এই ছেলে তার সব স্বীকার করছে। এখন কোন আইনে কোনোভাবে ওই মেয়েকে আপনি অস্বীকার করার সুযোগ নেই। এখন বিএনপি যত ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করুক যে এটা হয়েছে সেটা হয়েছে, আমার নির্ভর চৌধুরী মনি আপাকে খুবই ভালো লাগে, উনি সত্য কথা সবসময় বলে দেয়। উনি কিন্তু বলে ফেলছে যে ছেলের সাথে যে মেয়ে ছিল এটা ছিল একটা নির্বাচনী বক্তব্য, এটা ছিল একটা ক্ষমতা যাওয়ার পায়তারা। জনগণকে ক্ষমতায় বুঝাইছি, উনি যাওয়া বলছে যে ক্ষমতায় যাওয়ার পায়তারা। জনগণকে বুঝাইছি যে আমরা গণভোটের পক্ষে, আমরা জুলাইয়ের পক্ষে, আমরা সংস্কারের পক্ষে, আমরা ফেসিবাদ যাতে আগামী দিনে না হয় তার সকল ব্যবস্থা আমরা করব। এখন সব শেষ, এখন এই ছেলে আর আমার না, এটা আমরা মানি না। আর একটা মজার খবর দেখেন, বর্তমানে যিনি আইনমন্ত্রী, তিনি সংস্কার প্রক্রিয়া কিভাবে বাস্তবায়ন হবে সেটার জন্য সরকার যে কমিটি করেছিল, সরকারের সেই কমিটির গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন বর্তমান আইনমন্ত্রী। সেই আইনমন্ত্রী তৎকালীন অ্যাটর্নি জেনারেল, তিনি পরামর্শ দিয়েছিলেন সরকারকে যে গণভোটের মাধ্যমে এই প্রক্রিয়াটা বাস্তবায়ন করতে পারে। তাহলে যিনি সরকারকে তখন উপদেষ্টা হিসেবে পরামর্শ দিলেন, সরকারের অ্যাটর্নি জেনারেল হিসেবে, প্রধান আইন কর্মকর্তা হিসেবে সকল প্রক্রিয়ার সাথে তিনি সরাসরি সম্পৃক্ত ছিলেন, তিনি এখন বলছেন ওই সময় যে বিধানটা নেওয়া হয়েছিল সেটা অবৈধ। মনে করেন ওই আনুষ্ঠানিকতায় বিয়ের যিনি কাজী ছিল, যার অফিস থেকে কাবিননামা মেয়েটা সংগ্রহ করছে, ওই কাজী এসে বলতেছে এই কাবিননামা অবৈধ। তাইলে কাবিননামা যদি অবৈধ হয়, ওই কাজী সাহেব কি বৈধ? ওই কাজী সাহেবই তো নাজায়েজ, তাকেই তো মামলা স্বীকার করা উচিত। বর্তমান আইনমন্ত্রী যে কথা বলছে এগুলো খুবই হাস্যকর। এগুলো বাংলাদেশের মানুষের কাছে, আমি আজকে একটা বড় সমাবেশে, আমার নির্বাচন এলাকায় আমি এসেছি, বড় সমাবেশে জনগণকে জিজ্ঞাসা করলাম যে আপনাদের ওনারা যে এসব কথা বলে এগুলো কি বিশ্বাস হয়? হু হু করে হাসতেছে সবাই। বাংলাদেশের এই সমাবেশটা যদি বিএনপির হতো, এই সমাবেশটা যদি বিএনপির হতো তাহলে তারা আবার বলতো যে আপনারা সঠিকই করছেন, মানে আমি মজার কথা বলি, ওই ওয়ার্ডের বিএনপির সভাপতি সেখানে উপস্থিত ছিল। মিটিং শেষে তিনি বলেছে যে ভাই আমরা মানুষের কাছে মুখ দেখাইতে পারি। আরো খবর বলি,
আমি একটা টক শোতে সরকার দলীয় একজন সংসদ সদস্যের সাথে একই সাথে টক শোতে ছিলাম। টক শো শেষ করে লিফটে উঠছি, উঠার পরে জিজ্ঞাসা করলাম, ওনারা তো আমার বড় ভাই বললাম যে ভাই আপনারা এই সাধারণ একটা জিনিস নিয়ে তেনা পেঁচাইতেছেন, সব তো সেটেল ছিল, রায় হইলো, সব কি হইলো। বলছে যে ভাই আর কথা বললো না, আর পারতেছি না, আমরা সবাই বিরক্ত। জি আমি বললাম যে জি কার প্রতি বিরক্ত? উনি বললেন যে যাকে 40 মিনিট দিছে তার প্রতি বিরক্ত। আমি বললাম যে উনাকে 40 মিনিট দিলেন কেন? বলছে যে আজও 40 জন নাই এই পক্ষে কথা বলার জন্য। নিজের বিরুদ্ধে নিজে কতক্ষণ কথা বলা যায়? যেই মানুষগুলো আমরা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে গণভোটের পক্ষে হ্যাঁ ভোটের পক্ষে বলে আসলাম, এখন যখন আমরা সংসদে গণভোটের বিপক্ষে বলবো, এলাকায় গেলে মানুষ আমাদের ধরবে না? এই যে এই যে এখন যারা গণভোটের বিপক্ষে বলতেছে, এরা সবাই দেশের বাইরে ছিল। 5 স্টার হোটেল থেকে এখন আইসা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এমপি হয়েছে। তাদের তো আবার যারা জনগণের ওই কাছে যাওয়ার গণভোট দরকার নাই। প্রক্রিয়াটা নিল তারাও দেশের বাইরে ছিল, মানে দেশের বাইরের একটা খুব ইফেক্ট আছে। আমি একটু যারা ট্রফি নিয়ে একটু ছিল না, তাদের তাদের ওই অ্যাসিউমের চিন্তাধারা, মানুষকে বোকা ভাবা, জমিদারের চিন্তা, এগুলো এখন আর মানুষ খায় না। যারা জি আসলে জনাব ভোট সালাউদ্দিন করে আইয়ুবী একটু কষ্ট ওই করে এমপি হয়েছে, প্রসঙ্গটাতেও যাই। তারা মনে করে যে জনগণের কাছে আমার যাইতে হবে, সুতরাং সুযোগ দিলেও তারা এখন সংসদে সরকারের পক্ষে কথা বলতে চায় না। একজনই বারবার দাঁড়ায়, যত আলোচনা হোক একজনই, আর কেউ না, একজনই দাঁড়ায় বারবার কথা বলার চেষ্টা। শেষ করবো আমি। বিষয়গুলো এত কঠিন যে আসলে সবাই বোঝেন কিনা এটাও একটা ব্যাপার। গণভোট হ্যাঁ, সাধারণ মানুষ তো বোঝে কিনা জানি না, সংসদ সদস্যরাও বোঝেন কিনা জানি আরেকটা না। সর্বশেষ আপনি যে প্রশ্নটা করেছিলেন সেটা হলো ট্রফি। দেখেন, ট্রফি তো এইবার কিছুদিন আগে এসে সরকারের পক্ষ থেকেই আমি বলবো আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। যখন ট্রফি নিয়ে কথা বলে মাননীয় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, তিনি যখন কথা বলে এর এক সারি সামনে মাননীয় প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত ছিল, এবং সংসদে যাদেরকে সবচেয়ে বেশি প্রধানমন্ত্রীর কাছে আসতে কানে কানে কথা বলতে দেখা যায় তার মধ্যে উনি একজন। উনি ওনার এলাকার লোক, উনি খুব সক্ষতা তার মধ্যে রয়েছে, একটু উনি সংক্ষেপে। রেগুলার ব্যাপক পুরো করে। উনি এই ট্রফির কথা ঘোষণা দেওয়ার আগেই মাননীয় সাবেক উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের রেজওয়ানা, তিনি কিন্তু একই ধরনের কথা বলেছেন যে আমরা একটা দলকে মেইন স্ট্রিম হতে দেইনি, সরকার আসতে দেইনি। সুতরাং তিনি বলেছেন উগ্রবাদ এবং নারী বিদ্বেষী শক্তিকে, এখানে আমি একটু স্পষ্ট শুনতে চাই আপনার কাছে, উগ্রবাদ এবং নারী বিদ্বেষী শক্তিকে মেইনস্ট্রিম হতে দেয় নাই। এটা যে একটা সুন্দর প্রক্রিয়ার মধ্যে দিয়ে এসেছে। আরেকটা প্রমাণ আমি দেই, আমার কাছে প্রমাণ আছে। আমার নির্বাচনী আসনে যেখানে আমি ভোট যেদিন শেষ হলো, রেজাল্ট হচ্ছে, আমি সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং অফিসারের সামনে বসে আছি। হঠাৎ একজন আমাকে একটা লিঙ্ক পাঠাইলো, বলতো ভাই খুব খারাপ লাগতেছে। আমি বললাম কেন? বলছে আপনি তো হেরে গেছেন, পত্রিকায় আসছে। কোথায়? পত্রিকায় লিঙ্ক দেন। লিঙ্ক দেওয়ার পরে দেখলাম যে পুরো একটা সুন্দর করে ফটোকাট করে বিস্তারিত তথ্য সহ তারা দিয়ে দিয়েছে যে আমি হেরে গেছি। আমি এইটা আমাদের যিনি সহকারী রিটার্নিং অফিসার ছিলেন ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি এখানে ঘোষণা করছেন, আমি বসে আছি। উনি বললো যে আমি তো এই যে ফলাফল ঘোষণা করতেছি, আপনার সাথে পরে কথা বলি। সাথে সাথে যিনি মেজর ছিলেন সেনাবাহিনীর, ওনাকে পাঠাইলাম যে এরকম রেজাল্ট পত্রিকা চলে আসতেছে, কি খবর? আমি ঢাকায় যোগাযোগ করলাম, ঢাকা থেকে বিশেষ করে ঢাকা 17 থেকে বললো যে ভাই আপনার এখানে তো একটা পত্রিকা আসছে, আমাদের এখানে 80 কেন্দ্র বাকি। 80 কেন্দ্র বাকি থাকা অবস্থায় অধিকাংশ পত্রিকায় চলে আসছে যে অমুকের বিজয়ী হয়ে গেছে। এগুলো আসলে বাংলাদেশের মানুষকে, কিন্তু তারপরে তো আপনিই জয়ী হয়েছেন, আর তারপরে তো আপনিই জয়ী হয়েছেন, পত্রিকার খবরকে ভুল প্রমাণিত হয়েছে। জি, কিন্তু আমার এই প্রশ্নটা তখনও ছিল, এখনো আপনার কাছে, যে একদম আমি লাইন বাই লাইন শুনেছিলাম সৈয়দা রিজওয়ানা হাসান সাবেক উপদেষ্টা, তিনি বলছেন উগ্রবাদ এবং নারী বিদ্বেষী একটা শক্তি, সেটির কথা তিনি বলছিলেন। আপনারা কেন নিজেদের গায়ে পড়ে সেই উগ্রবাদ এবং নারী বিদ্বেষী শক্তি নিজেদেরকে মনে করছেন নাকি? আপনি আপনি আমি একটু বলি, আপনি যে কথা খুব বলছেন সংক্ষেপে আমরা যে তাকে দায়ী করছি, আমি একটু বলি, আমরা যে তাকে দায়ী করছি, একটা বক্তব্যে, একটা সংবাদ সম্মেলনে, একটা বিবৃতিতে, একটা কথা উনি আমাদের কথার প্রতিবাদ করেছে দেখাইতে করেছেন, উনি বলেছেন যে উনি ওটা বলেন নাই। আপনি আপনি এই কথা বলতে পারেন না, উনি কি বিবৃতিতে দেখান? আমরা তো নিয়মিত এখন একটু খোঁজ খবর রাখি। উনি এই জায়গাটাতে স্ট্রংলি বলতে পারছেন না, কারণ তিনি ইঙ্গিত করেছেন এই কথা। উনি বলেছেন, উনি আসলে কি বলতে চেয়েছেন উনি স্পষ্ট করেছেন, যে উনি একদমই সুস্পষ্টভাবে কথা হচ্ছিল উগ্রবাদ এবং নারী বিদ্বেষী গোষ্ঠী নিয়ে, একটা শক্তি নিয়ে। সেই শক্তির একটা অংশ বিরোধী দলেও আছে বলে উপস্থাপক বা সঞ্চালক যখন বললেন, তখন বলছেন যে যেই অংশটুকু এই রাজনীতি করে উগ্রবাদ এবং নারী বিদ্বেষী। বিরোধী দল বলতে যদি উনি মিন করে থাকেন, আমরা বিরোধী দল হিসেবে যদি রিয়েক্ট করি, এটি কি অযৌক্তিক?
উনি শুধুমাত্র উগ্রবাদ এবং নারী বিদ্বেষী শক্তির রাজনীতিটাকে মেইন স্ট্রিম হতে দেন নেই, এটা বলছেন। এটা তো খুব যথার্থই নাকি? আপনারা চান উগ্রবাদ এবং নারী বিদ্বেষী শক্তির মেইন স্ট্রিম হয়ে যাক? নিঃসন্দেহে এটা আমরা চাই না, এটা তো আমরা চাই না। নারীবাদ উগ্রবাদের জায়গাটাতে আমরা কোনোভাবেই সহনশীল না, বা এটা মেনে নিব না, এটা আমরা চাই না। কিন্তু যখন আপনি একটা মিথ্যা প্রপাগান্ডা চালিয়ে দিবেন, এক, দুই নম্বর হলো একটা ষড়যন্ত্র আপনার কথার মধ্য দিয়ে ফুটে উঠবে, সেই জি ষড়যন্ত্রের রহস্যটাকে আমরা দেশের মানুষের সামনে জি তুলে ধরবো না? জি, নিশ্চয়ই। নিঃসন্দেহে কিন্তু উনি বললেন উগ্রবাদ নারী বিদ্বেষী, আপনারা নিয়ে নিলেন নিজেদের গায়ে। এটাই হচ্ছে প্রশ্ন যে আমরা আপনারা নিজেদের কেন? গায়ে নিব কেন? আমরা নিজেদের গায়ে নিব কেন? আমরা তাদের ডিজাইনটার কথা বলছি, আমরা তাদের অপকৌশলের কথা বলছি। জি মনে করেন, আপনি কিছু মনে করেন একজন আহ অপরাধী, আমি বলি, একজন অপরাধী মামলার শিকার হলো, বিচারপতি জানে যে তিনি অপরাধী। আপনি বাংলাদেশের আইন যদি প্র্যাকটিস করে থাকেন জানেন, বিচারপতি জানার পরেও যদি সাক্ষী হুম, দুর্বল হয়, এই অপরাধী সাজা হবে? না। হবে না। কখন হুম হবে? হুম যখন বিচারপতি বায়াসড হবে, হুম বিচারপতি হুম তার নীতি থেকে ভ্রষ্ট হবে। যদি মনেও করে থাকেন যে বিরোধী দলের কেউ না কেউ কোথাও রয়েছে এরকম, তিনি কি পারেন যে তাকে এখান থেকে ঠেকিয়ে দিতে? এটা কি তার জন্য নীতিসম্মত হয়েছে? অবশ্যই নারী এই বিদ্বেষী নৈতিক এবং অধিকার কি তার আছে? উগ্রবাদী রাজনীতি তাহলে থেকে তো তিনি ঠেকাতে তো পারেন না। একটা অন্যায় ঠেকাইতে গিয়ে আরো বড় একটা অন্যায় তিনি আচ্ছা, করলেন। এই আলোচনায় আর এটাই খুব বিস্তারিত বাংলাদেশের না যাই। সবচেয়ে জঘন্যতম ইতিহাস, আচ্ছা, অনেক ধন্যবাদ সবচেয়ে সালাউদ্দিন জঘন্যতম আইয়ুবী। ইতিহাস। বাংলাদেশের মানুষ, আমি হুম এবার হুম নির্বাচনে ভোট করতে গিয়ে সাধারণ জি মানুষের কাছে যখনই গিয়েছি, জি একটা আশঙ্কা সবার মধ্যে ছিল যে আসলে কি সঠিক ভোট হবে, আসলে কি আমি আমার ভোট দেওয়ার পর আমার যে রায়, হুম হুম সেই রেজাল্টটা, ফলাফলটা অনেক আমি ধন্যবাদ পাবো। সালাউদ্দিন হবে। তাহলে তাহলে আর আওয়ামী লীগ তাড়িয়ে লাভ কি হলো? মানে সঠিক ভোটের যদি সেই চিন্তাই আপনারা করতে থাকেন। আমি নীলোফার চৌধুরী মনিকে আমি একটু শুনতেই চাই। আমি আসলে আপনার কাছে শুনতে চাই, যদি এই বিষয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর বিষয়ে আপনি খুব সংক্ষেপে কিছু বলেন, তারপরে আমি মূল প্রশ্নটা করবো আসলে অধ্যাদেশগুলো যেটি পাশ হলো না, গুম অধ্যাদেশ ধরেন, বা দুদক বিষয়ক, গণভোট বিষয়ক, পুলিশ কমিশন অধ্যাদেশ, এই যে এগুলো পাশ হয়ে গেল না, কিন্তু আপনারা যেটাকে কালো আইন বলে প্রতিবাদ করতেন, সন্ত্রাস বিরোধী আইন, সেইটাকে আরো একটু শক্তিশালী করে সেটা পাশ করে ফেললেন সংসদে, এবং মানে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা আসলো। এটা নিয়েও একটু আপনার কাছ থেকে শুনতে চাই, নীলোফার চৌধুরী। আমি প্রথমে বলতে চাই যে ভোট যে ইঞ্জিনিয়ারিং হয়েছে, তারা ক্লেম করলো না কেন ওইভাবে? তারা তারা আর কত, তারা 17টা সর্বোচ্চ বিরোধী দলের যে এই পর্যন্ত এইবারের ভোটের আগে পেয়েছে, তারা এখন কত, 70-এর উপরে তারা পেয়েছে। তো তারা যে ইঞ্জিনিয়ারিং বলে, কোন কোন হিসেব নিয়ে বলে? হিসাবটা তারা পেশ করলেই পারে। এবং ভোটের দিন, ভোটের পরের দিন, তারপরের দিন বললো না, এখন তারা বলছে। এগুলা যে বলতে হয়, বিরোধী দলের তথাকথিত বিরোধী দলের মতোই তারা কথা বলছেন। আমরা কিন্তু একটু ব্যতিক্রম ধর্মী বিরোধী দল আশা করেছিলাম যে এইবার অন্তত পক্ষে পুর খাওয়া সবাই, আওয়ামী লীগ থেকে বাইরে আমরা প্রত্যেকেই ছিলাম একসাথে একই কাতারে, তারা অন্তত বুঝবে যে রাষ্ট্রটা অনেক দূর পিছানো হয়েছে, পিছিয়ে গেছে। সেটাকে আমাদের যে কোনো ভাবে সবাইকে মিলেমিশে ঐক্যের মধ্যে সামনের দিকে আনতে হবে, গণতন্ত্রকে সামনের দিকে আনতে হবে, ক্ষুরোধার করতে হবে। সেই জায়গা ভুলে গিয়ে তারা কারণে অকারণে যে ধরনের কথাগুলো উপস্থাপন করার চেষ্টা করে, সেগুলো আসলে এক ধরনের বিড়ম্বনা ছাড়া আর কিছুই না। আমি বলবো যে গণতন্ত্রের স্বার্থে আমি যেটা আশা করেছিলাম যে একদম ছায়া সরকারের মতো বিরোধী দল সত্যিকার যেখানে বলতে হয়, অনেক কথা তারা কিন্তু বলতে পারেন না। হ্যাঁ, এটাও সত্যি, মায়ের পেট থেকে পড়ে কেউ শিখে আসে না, তারা শিখুক, শিখছেন, ভালো কথা। এই যে তারা হুড়ার মধ্যে যে 133টা আপনার অধ্যাদেশকে যে পাশ করতে হবে, সেইখানে তারা তারা কোথায় সহযোগিতা করবে সেটা না করে তারা বরাবরের মতোই তারা বিরোধিতা থাকতে হবে, বিরোধী থাকছে। আচ্ছা, আপনি বলেন তো, এই যে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ পাশ করেছিল কারা, আন্দোলন করেছিল কারা, কারা মাঠে থেকে সরকারকে বাধ্য করেছিল? বিএনপি কি বাধ্য করেছিল? না, বিএনপি ছিল। বরং বিএনপি একটা লেভেলে এসে বিএনপি আরো হিসাব নিকাশ করে, এটা কিন্তু এটাই শেষ না, এটা সামনে আরো কিছু আছে যেটা তখন দেখবে। বিএনপিতে তো সন্ত্রাস বিরোধী কার্যক্রম যারা করছে, সন্ত্রাস বিরোধীর বাইরে যারা আছে, তাদের তো রাজনীতি করতে কোনো সমস্যা হওয়ার কথা না, তারা রাজনীতি করতে পারবে কিন্তু তাদের এই জন্য। আইনটার কিন্তু আপনারাও প্রতিবাদ করেছিলেন যখন আওয়ামী লীগ আমলে করেছিল, কালো আইন বলেছিলেন আপনারা, বলেছিল সুশীল সমাজের মানুষজন। সেটা করেছিল, কিন্তু আওয়ামী লীগ এখন যে কাজ করেছে সেটা বিএনপি করবে কি করে ভাবলেন? 17 বছর বিএনপি পাশ তো রাস্তায় করে ফেললো মার সেই। খাওয়ার একটা দল, 17 বছর গুম খুনের একটা দল, যে যে দলটা এত সাফার করেছে, তারা তাদের তাদের মাধ্যমেই এই সাফারিং থেকে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কি বলেছেন যে আমাকে যারা ভোট দিয়েছেন, আমাকে যারা ভোট দেন নাই এবং যারা ভোট দিতেই যান নাই,
সবারই আমি প্রধানমন্ত্রী। এই যে সবারই প্রধানমন্ত্রী বলেই বলেছেন, যখন যে নারীটাকে আপনার ফ্যামিলি কার্ড দিয়েছেন সে কিন্তু মনের অজান্তেই জয় বাংলা বলে উঠেছে। সেই যদি বিএনপি যদি জয় বাংলা আর জিন্দাবাদ আর নারা তকবীর হিসাব করে যদি ফ্যামিলি কার্ড দিত তাহলে কিন্তু এটা বলতো না। বিএনপি যে রাজনীতিটা সাফার করে এসেছে সেই রাজনীতিটা বিএনপি ফিউচারের জন্য চান না। ফিউচারের জন্য চান না বলে যেটা হচ্ছে সেটা কিন্তু ভালোর জন্য হচ্ছে। এটা আমি আমার চেয়ে আপনি কোন অংশে কম বুঝেন না, আপনিও বুঝেন। আপনিও সেই সরকারের সময় আপনি অ্যাঙ্কার ছিলেন, আজকেও আপনি অ্যাঙ্কার। সো আপনি কিন্তু আপনার আলোচনার মধ্যে অনেক কিছু ছিল, অনেক কিছু আছে যে চাইলেও ইচ্ছা থাকলেও করা যায় না, অনেক সময় করা যায় না। আজকে যারা আরেকটু বলুক না সন্ত্রাস বিরোধী আন্দোলনে আজকে তারা বিপক্ষে অবস্থান নিয়েছে, অথচ তারাই কিন্তু তৎকালীন ইন্ট্রিম সরকার প্রধান দিয়ে কিন্তু সন্ত্রাস বিরোধীর নাম বলে কিন্তু একটা দলকে আপনার কি করেছে, স্থগিত করেছে, নিষিদ্ধ করেছে। কখনো ইন্ট্রিম সরকার স্থগিত বলেছে, কখনো নিষিদ্ধ বলেছে। বিএনপি কিন্তু যায় নাই, সেদিনও যায় নাই। সো আজকে যেটা যারা সন্ত্রাসের সাথে জড়িত তাদের জন্য যে আইনটা হবে এটা কিন্তু এমন না যে অপরিবর্তনীয়, এটা আরো সামনের দিকে হতে পারে যেটা পরিবর্তনীয়। এখনই করার যেত সেটা এখন না করে সামনের জন্য ডাকছেন, আপনার মানে এখন কেন? অনেক কিছু আপনার কাছে মনে হলে তো হবে না। 1.5 মাসের একটা সরকার, 1.5 মাসের সরকারের সামনে ভীষণ ভীষণ চ্যালেঞ্জ। দেশে টাকা নাই, আপনার বাচ্চাদের টিকা নাই, আন্তর্জাতিক ভাবে যুদ্ধ হচ্ছে, এর মধ্যে কিন্তু এতগুলো সেগুলো নিয়ে সংসদে আলোচনা খুবই সামান্য। এতগুলো অধ্যাদেশ, এই সবকিছু মিলে কিন্তু একটা সরকারের উপর দিয়ে একটা রমজান গেল, একটা ঈদ গেল, আরেকটা ঈদ সামনে আসছে, এগুলো সবকিছু মিলে আপনি 100 দিন তো একটা যে কোনো সরকারের একটা স্বৈরাচারের জন্য 100 দিনকে বলা হয় যে হানিমুন পিরিয়ড। তো বিএনপি কি এমন দোষ করলো যে বিএনপি শুরু করতে 1.5 মাস না যেতে বিএনপি কে এত সমালোচনা, এত কিছুর মুখোমুখি হতে হচ্ছে? আমরা মুখোমুখি হতে নিশ্চয়ই ভয় পাই। বিএনপির কাছে প্রত্যাশা বেশি ছিল গণ অভ্যুত্থানের পরে আমাদেরকে তো আপনারা একটা এসেছেন সুযোগ বলেই। দিবেন, সময় দিবেন আপনারা। নিশ্চয়ই, নিশ্চয়ই, কিন্তু আপনারা যা শিকার হয়েছেন আপনারা তা করতে চান না। সেই প্রসঙ্গটা নিয়ে যদি আরেকটু, আমার আসলে সময়ও নাই, শেষ হয়ে গেছে, তবুও একটু যদি কথা বলার সুযোগ হয় বলবো। আমি সালাউদ্দিন আইয়ুবী আপনার কাছ থেকেও একটু এই বিষয়টা জানতে চাই যে আপনারাও সন্ত্রাস বিরোধী আইনের বিষয়ে আপনারা যখন এই বিষয়ে নিষিদ্ধ হয়েছিলেন সন্ত্রাস বিরোধী আইনে, তখন এটি অগণতান্ত্রিক অসাংবিধানিক ছিল, এখন সাংবিধানিক, বা আপনারা অবশ্য সংবিধানটাকে খুব একটা আমলে নেন না, কিন্তু এখন গণতান্ত্রিক। ধন্যবাদ আপনাকে, নীলুফার চৌধুরী মনি আপাকেও ধন্যবাদ। আমি এই জায়গায় আসতে চাই, একটা ছোট্ট বিষয়কে সামনে রেখে কথা কিন্তু বলতে খুব চাই। সেটা সংক্ষেপে, হলো জি। আমাদের নীলুফার চৌধুরী মনি আপা বলেছেন যে বিএনপি মোটামুটি সবারকে নিয়ে, সব দল সব মার্কা সবাইকে ধারণ করে কথা বলতে চায়। এই এই সুন্দর কথাটার সাথে কেন যেন ওনাদের সবাই একমত আসে। এই যে জুলাই স্মৃতি জাদুঘর যে সংশোধন নিয়ে আসা হয়েছে, যে মাননীয় সংসদ সদস্য এই সংশোধনীটা এটা দিয়েছেন, তারপর আলোচনা করতে গিয়ে একজন মন্ত্রী বলেছেন, দেখেন এই যে জুলাই আন্দোলন হলো, এই জুলাই আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ পার্ট হলো জাদুঘর। এই জাদুঘরে যিনি কিউরেটর হবেন তিনি যদি সরকারের লোক না হন, তাহলে সরকার পছন্দ করে না, অথবা দেশ বিরোধী এমন কিছু কাজ হয়ে যেতে পারে যেটা সরকার নিয়ন্ত্রণ করতে পারবে না। তার মানে স্পষ্ট তিনি সরকারি লোক ছাড়া আর কাউকে বিশ্বাস করতে পারছেন না। এই জন্যই উনি সেখানে এই সংশোধনীটা একেবারে শেষ মুহূর্তে তড়িঘড়ি করে এনেছেন, যে সেখানে মন্ত্রী অথবা প্রতিমন্ত্রীকে সভাপতি অথবা কিউরেটরের দায়িত্ব পালন করতে হবে। শুধু তাই নয়, যারা খেয়াল করে দেখেন, প্রথম দফায় 46টি জেলা পরিষদে তারা সরকার দলীয় লোকজনকে বসিয়েছেন, এবং মজার বিষয় হলো এর মধ্যে 44 জন হলো যারা নির্বাচনে পরাজিত হয়েছে, সেই সকল নির্বাচনের পরাজিত সৈনিকদেরকে তারা এখানে বসিয়েছে। এটা এক ধরনের তাদের এই যে ওয়াদা ছিল যে তোমাদেরকে বিজয়ী করে নিয়ে আসবো, কোনো কারণে তারা বিজয়ী হতে পারেনি, এখন বাধ্য হয়ে তাদেরকে একটা পুরস্কার তো দিতে হবে। পরাজিতের পুরস্কার হলো এটা, যেই করা হলো। এবং তারা জেলা প্রশাসক হিসেবে বসেই বিভিন্ন জায়গায় ঘোষণা দিচ্ছে এই জেলায় যত উন্নয়ন কর্মকাণ্ড হবে তার সবগুলোই হলো জেলা পরিষদের যিনি প্রশাসক আছে তার মধ্য দিয়ে হবে। এইটার মানে এই যে একটা কথা, এই যে চেষ্টা, এটাতে প্রমাণিত হয় যে আসলে তারা এই প্রসঙ্গটা আমি নীলুফার চৌধুরী মনির কাছে খুব 30 সেকেন্ডে শুনতে চাইবো, তবে আপনি যদি সন্ত্রাস বিরোধী আইন নিয়ে বলেন। জি। দল ছাড়া তারা অন্য কাউকে আসলে বিশ্বাস করতে পারছে না। একই সাথে আমরা সংসদে বিরোধিতা করেছি, আমরা একটু বলে রাখি, সেটা হলো সব স্থানীয় সরকার
এর অধীনে উপজেলা পরিষদ, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন এবং পৌরসভা এই জায়গাগুলোতে তারা সংশোধনী এনেছেন। সংশোধনীতে উল্লেখ করা হয়েছে যে এই জায়গাগুলোতে নির্বাচিত প্রতিনিধিদেরকে সরকার যে কোনো সময় যে কোনো মুহূর্তে অপসারণ করতে পারবে সরকার যদি মনে করেন। দেখেন, এখান থেকে অপসারণের সুযোগটা অতীতে ফেসিবাদের কায়দায় যারা দেশ পরিচালনা করেছে তারা এটা করেছে। আমি আমার গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র, সাবেক মেয়র জনাব অধ্যাপক এম এ মান্নানকে দেখেছি, তিনি নির্বাচিত হওয়ার মাত্র 3.5 মাসের মাথায় গ্রেফতার হয়েছেন। আমি কারাগারে ছিলাম, জি। তিনি 3.5 বছর কারাগারে ছিলেন। আমি স্যারকে জিজ্ঞাসা করেছি, উনি খুব সম্মানিত মানুষ ছিলেন, স্যারকে যে স্যার আপনার কি অপরাধ, আপনি কি করেছেন? বলছে আমার একটাই অপরাধ যে আমি 1.5 লাখ ভোটে বিজয়ী হয়েছি। চিন্তা করে দেখেন, এই যে ফেসিবাদী সিস্টেম, এটা তখন আইনগতভাবে বৈধ ছিল না, এখন আইনগতভাবে সংসদে আইন করে এটাকে বৈধ করা, এটা বিরোধিতা করা জি, সালাউদ্দিন আইয়ুবী, আপনাকে ধন্যবাদ। আমার আর বলে এটা আসলে আমার আর আসলে সন্ত্রাস বিরোধী আইন নিয়ে আপনার কাছে শুনবার সময় হলো না। সবাইকে বিশ্বাস করে চলতে চায়। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ সালাউদ্দিন আইয়ুবী। আপনারাও যেটা সমালোচনা করেছিলেন সেটি এখন মানে টেবিল চাপটাচ্ছেন বা সেটির পক্ষে আপনারা চাচ্ছেন, সেটা নিয়ে একটু প্রশ্ন করেছিলাম, সেটা নিয়ে এখন আর সময় নাই। আমি মনিয়াপা আপনার কাছে খুব সংক্ষেপে 30 সেকেন্ড 40 সেকেন্ডে যদি আপনি বলেন যে আসলেই তো আপনারা সর্বক্ষেত্রে দলীয় লোক দেওয়ার একদম শুরু থেকে শুরু করে সেই বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে যেটি মাননীয় সংসদ সদস্য বললেন, জাদুঘরের কিউরেটর, এমনকি হাসনাত আব্দুল্লাহ সংসদে বললেন বাপের দোয়া ক্রিকেট মানে কমিটি যেটা হয়েছে বিসিবি, সেখানে মন্ত্রীপুত্ররা ভরপুর সব, বা একজনের স্ত্রীও আছেন শিক্ষা প্রতিমন্ত্রী। তো মানে এইরকম হয়ে যাচ্ছে কেন? এটির তো আপনারা সমালোচনা করেছিলেন যখন আওয়ামী লীগ সময় ছিল, যে সর্বোচ্চ দলীয়করণের সমালোচনা। এখন আপনারা কেন করছেন এরকমটা? দেখেন, আমরা যেভাবে বলা হচ্ছে সেইভাবে না। আমি আপনাকে বলি যে সমস্ত A to Z আপনার ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সব স্থানীয় সরকারের প্রশাসকরা পালিয়ে গেছে, চলে গেছে। যে দেশে প্রধানমন্ত্রী থেকে বাইতুল মুকাররমের খতিব পর্যন্ত পালিয়ে যায়, কিছুই অবশিষ্ট নাই। সেইখানে বহু বছরের একটা পরিত্যক্ততা আছে, বহু বছরের একঘেয়েমি আছে, বহু বছরের আপনার স্বৈরাচারিতা আছে। সেটার পরে আপনার যেটা হয়েছিল, ইন্টারিম গভর্নমেন্ট আসছিল, আপনি নিশ্চয়ই আপনার ইসের কথা, দক্ষিণ সিটি কর্পোরেশনের কথা ভুলে যান নাই। সেইখানে যখন দক্ষিণ সিটি কর্পোরেশনের রায় পেল, আপনার সরকার থেকে রায় পেল এবং গ্যাজেট পর্যন্ত হয়ে গেল, তখনও কিন্তু ইশরাককে কিন্তু সেই সরকার একটা আজকের বিরোধী দলের ছত্রছায়া তারা কিন্তু দিল না, তারা কোনোভাবেই তাকে বসতে দিল না। এখন আপনি দেখেন, বিএনপি নিয়ে যে ষড়যন্ত্রটা অতীতে ছিল, এখনো সেই ষড়যন্ত্র আছে। বিএনপি ইতিমধ্যে, বিএনপি না, আপনার সিটি কর্পোরেশনের ইসি আপনার ঘোষণা দিয়েছে খুব তাড়াতাড়ি ইলেকশন হবে। এখন বাইরের কাউকে যদি বসায় এই জায়গাটায়, তারা যে বিএনপির সাথে খুব সুন্দর কোঅপারেশন করবে এটা কিন্তু কোনোভাবেই বোঝা যায় না। একজন জামাত যাদের সাথে 20-25 বছরের একটা সম্পর্ক ছিল বিএনপির, তারাই এখন সবচেয়ে বড় শত্রুতে রূপান্তরিত হয়েছে। তারাই যা বলতে পারে সেটাও বলে, যা বলতে পারে না 5ই আগস্টের পরে থেকে আমরা তাদের মুখ থেকে তাও শুনছি। সেইখানে আপনি বলেন যে আমার জায়গাটায় আমাকে এখানে বিপদে ফেলার জন্য যা খুশি তাই করতে পারে। তো এই মাত্র কয়টা দিনের জন্য যদি কাউকে দায়িত্ব দেওয়া হয়, আমার তো মনে হয় না যে খুব বেশি এটা নিয়ে কোনো সমস্যা হতে পারে। এটা তো ইলেকশন আসলে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে, এবং সেই উন্মুক্ততা যে দলের নমিনেশন পাবে, জনগণ যাকে ভোট দিবে তারাই পাস করবে, সেটা নিয়ে তো আর কোনো কথা থাকে না। এই অল্প কটা দিন ইলেকশন আসা পর্যন্ত অপেক্ষা করা গেল না, মানে এর মধ্যে সবখানে ইলেকশন আসা পর্যন্ত আপনার এত অরাজকতা কিভাবে আশা করা যাবে? আপনি দেখেন ঢাকা শহরে যে হারে মশা হয়েছিল, যে হারে অন্যান্য সমস্যাগুলো দেখা যাচ্ছিল, সেটা আপনি বলেন। আপনার দেশের টিকা পর্যন্ত নাই একটা দেশের, আপনার শুধু হামের টিকা নাই তা কিন্তু না, আপনার জলাতঙ্ক রোগের টিকা